গত ক্লাসে আমরা যেটা করছিলাম কয়েকটা তোমাদের কি কি দিছিলাম, দুইয়ের নিয়মের ব্যতিক্রম দিছিলাম, তাই না? আমরা অষ্টক নিয়ম পড়ছিলাম, হচ্ছে দুইয়ের নিয়মের ব্যতিক্রমটা, মানে এখন আমরা দুইয়ের নিয়মটা বোঝার জন্য অষ্টক নিয়মের যে ব্যতিক্রম ছিল সেটা আমার তোমাদের হোমওয়ার্ক দিছিলাম। অষ্টক নিয়মের ব্যতিক্রম কি কি দিছিলাম যেন মনে আছে? অষ্টক নিয়মের ব্যতিক্রম কি কি উদাহরণ দিছিলাম? ফসফরাস পেন্টাক্লোরাইড ছিল, তারপরে কি ছিল আরেকটা, সালফার হেক্সাক্লোরাইড ছিল, সালফার ডাইক্লোরাইড ছিল, এরকম কয়েকটা দিছিলাম যে কোনটা অষ্টক নিয়মের ব্যতিক্রম। ফসফরাসের শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন কয়টা? ফসফরাসের শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন কয়টা? এই ফসফরাস পেন্টাক্লোরাইড গঠনের সময় ফসফরাসের শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই 5টা অযুগ্ম ইলেকট্রন ফসফরাস পেন্টাক্লোরাইড গঠনের সময় ফসফরাসের শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন কয়টা? 5টা। এই 5টা অযুগ্ম ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিনের একটা করে ইলেকট্রন শেয়ার করে, একটা করে ইলেকট্রন শেয়ার। এই হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠন, ইলেকট্রনীয় গঠন। তাহলে দেখো ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো? 10টা। ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাস শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি? ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, স্যার 5টা। ইলেকট্রন সংখ্যা কয় জোড়া? 5 জোড়া। 5টা না, 5 জোড়া, 5 জোড়া। তারপরে হচ্ছে সালফার, সালফার হেক্সাক্লোরাইডে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা একটা হোমওয়ার্ক ছিল, করছো? জি স্যার করেছি। ওকে পাঠিয়ে দিই। তাহলে দেখো, যদি হোমওয়ার্কটা করে থাকো হোমওয়ার্কের মধ্যে পাবা যে ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5 জোড়া, সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন জোড়া হচ্ছে 6 জোড়া। তারপর বোরন ট্রাইক্লোরাইডে, বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয় জোড়া? 3 জোড়া। সো এরা কি অষ্টক নিয়ম মানছে? এখানে 3 দুগুণে 6টা ইলেকট্রন, এখানে 6 দুগুণে 12টা ইলেকট্রন, এখানে 5 দুগুণে 10টা ইলেকট্রন। তাহলে কি আমরা বলতে পারি যে এরা অষ্টক নিয়ম মানছে? এই কথাটা কি বলা যায়? না স্যার অষ্টক নিয়ম মানিনি। এরা হচ্ছে অষ্টক নিয়ম মানে না। তাহলে এদের গঠনটা ব্যাখ্যা করার জন্য, পরবর্তীতে দেওয়া হয় হচ্ছে দুইয়ের নিয়ম। পরবর্তীতে দেওয়া হয় কিসের নিয়ম? দুইয়ের নিয়ম, ডুয়েট রুলস, দুইয়ের নিয়ম, রাসায়নিক বন্ধন গঠনের দুইয়ের নিয়ম। রাসায়নিক বন্ধন স্যার, গঠনের, হ্যাঁ স্যার একটু উপরে দেখানো যাবে? তাহলে রাসায়নিক বন্ধন গঠনের দুইয়ের নিয়ম এটা আমরা। জি স্যার, হতো। অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখলাম। অষ্টক নিয়মের যে সীমাবদ্ধতা বা ব্যতিক্রম এটা ব্যাখ্যা করার জন্য দুইয়ের নিয়ম দেওয়া হয়। দুইয়ের নিয়ম কি বলছে? মৌলসমূহ মৌলসমূহ অণু গঠনের সময়, অণু গঠনের সময় পরস্পরের সাথে, পরস্পরের সাথে এমন ভাবে যুক্ত হয়, যুক্ত হয় যেন পরমাণুর শেষ কক্ষপথে, পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সমূহ, ইলেকট্রন সমূহ, ইলেকট্রন সমূহ জোড়া জোড়া আকারে থাকে, জোড়া জোড়া আকারে থাকে, অর্থাৎ দুটি করে থাকে।
এই নিয়মকে দুই এর নিয়ম বলা হয়। অর্থাৎ অনুগঠন করবে যেন হচ্ছে কি হয়, যেন হচ্ছে এরা দুইটা দুইটা করে থাকে। তাহলে দেখো ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5 জোড়া, তার মানে কয়টা আছে? 10টা, দুইটা দুইটা করে আছে, জোড়া জোড়া আছে। সালফারের হচ্ছে 6 জোড়া, জোড়া জোড়া আছে। বোরন ট্রাইক্লোরাইডে বোরন হচ্ছে 3 জোড়া ইলেকট্রন আছে, 3 জোড়া ইলেকট্রন আছে বোরনের শেষ কক্ষপথে। বোরনের নিজের হচ্ছে 3টা, আর 3টা ক্লোরিনের সাথে, প্রত্যেকের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার হয়, একটা করে ইলেকট্রন শেয়ার হয়। তাহলে হচ্ছে কয় জোড়া আছে? 3 জোড়া আছে। তাহলে এভাবে এটা হচ্ছে 2 এর নিয়ম। তাহলে 2 এর নিয়ম অনুসারে আমরা যতগুলা ব্যতিক্রম দেখলাম, 2 এর নিয়ম অনুসারে সকল যেগুলো অষ্টক মানে এবং অষ্টক মানে না, সবার গঠনটাই ব্যাখ্যা করা যায়। যে বোরন ট্রাইক্লোরাইড বা ফসফরাস পেন্টাক্লোরাইড ইত্যাদি ইত্যাদি অণুর গঠন ব্যাখ্যা করা যায়। তাহলে ফারহা বুঝতে পারছো 2 এর নিয়মটা? ফারহা ফারহা আছো ক্লাসে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আসছি। ওকে, ঠিক আছে। নুজাহাত বুঝতে পারছো 2 এর নিয়ম? নুজাহাত? না স্যার, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, স্যার আগের ক্লাসগুলো কি দেওয়া আছে? আগের ক্লাসের কয়েকটা রেকর্ডিং আছে, ঠিক আছে? তুমি আমি তোমাকে কয়েকটা লিংক দিব না। আচ্ছা, 2 এর নিয়মটা হচ্ছে আমি আবার পরে, মানে এখানে 2 এর নিয়মটা বলছে যে শেষ কক্ষপথে যখন অণু গঠন করবে, অর্থাৎ ফসফরাসের আমরা যদি ইলেকট্রোফিটাস দেখি, ফসফরাস কত? ফসফরাস 15, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে কয়টা ইলেকট্রন শেষ কক্ষপথে? কয়টা ইলেকট্রন? 5টা। ফসফরাসের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন। এখন যখন অণু গঠন করবে, যখন ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন হলো, তাহলে এখানে 5টা ক্লোরিন 5টা ইলেকট্রন শেয়ার করছে, 5টা ক্লোরিন 5টা ইলেকট্রন শেয়ার করছে। 5টা ক্লোরিন 5টা ইলেকট্রন শেয়ার করাতে 5টা ক্লোরিন 5টা, তাহলে ফসফরাসের নিজের 5টা আর 5টা ক্লোরিন থেকে 5টা আসলো, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হলো? 10টা। 10টা। তাহলে 10টা মানে 5 জোড়া। তাহলে আমরা বলতে পারি ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5 জোড়া। একইভাবে তুমি যদি এটা দেখো, সালফার হেক্সাক্লোরাইডে সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 6 জোড়া। বোরন ট্রাইক্লোরাইডে বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন হবে 3 জোড়া। তুমি যদি এগুলো বের করো তাহলে দেখতে পাবো। এটা আমরা গত ক্লাসে শিখছি কিভাবে বের করতে হবে। এই যে বোরন ট্রাইক্লোরাইড। এখন দেখো 5 জোড়া মানে 10টা ইলেকট্রন, 6 জোড়া মানে 12টা ইলেকট্রন, 3 জোড়া মানে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তাহলে অষ্টক নিয়ম বলছিল, অষ্টক নিয়ম আমরা গত ক্লাসে পড়ছি, অষ্টক নিয়ম বলছিল শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। তাহলে এদের কি শেষ কক্ষপথে 8টা? দেখেছিলেন? হ্যাঁ ফারহা, আমি তোমারটা দেখছি, তোমার হোমওয়ার্ক দেখছি। তোমার না স্যার, নেট এখনই কাটা গেছে তো সেই জন্য। তোমার সালফার হেক্সাক্লোরাইডটা ঠিক আছে, তারপর সালফার ডাইক্লোরাইডটা ঠিক আছে, ফসফরাস এটাও ঠিক আছে, দেখছিলাম বোরনেরটাও ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো অষ্টক নিয়ম বলছিল ইলেকট্রন হবে 8টা, কিন্তু এখানে পাইলাম 10টা 12টা 6টা। তাহলে কি অষ্টক নিয়ম মানছে নুজাহাত? জি স্যার, বুঝতে পারছি। অষ্টক নিয়ম মানে নাই, এখানে অষ্টক নিয়ম মানে নাই, কারণ অষ্টক নিয়ম মানলে ইলেকট্রন হতো 8টা 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 8টা, কিন্তু এখানে হচ্ছে 10টা, এখানে হচ্ছে 12টা, এখানে হচ্ছে 6টা। সো এটাকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে অষ্টক নিয়মের ব্যতিক্রম, এগুলো হচ্ছে অষ্টক নিয়মের ব্যতিক্রম। তো এখন এই অষ্টক নিয়মটাকে যারা ব্যতিক্রম, এরা এদের গঠনটা ব্যাখ্যা করার জন্য দেওয়া হয়েছে 2 এর নিয়ম। 2 এর নিয়ম হচ্ছে এখানে 8টা বা কোনো
10টা বা 12টা বা এরকম কোনো কথা নাই, ইলেকট্রন জোড়া জোড়া থাকবে, জোড়া মিললেই হবে, ইলেকট্রন জোড়া জোড়া থাকবে। তাহলে এখানে 10টা ইলেকট্রন মানে 5 জোড়া, এখানে 12টা ইলেকট্রন মানে 6 জোড়া, এখানে 6টা ইলেকট্রন মানে 3 জোড়া। তার মানে এরা 2 এর নিয়ম মেনে চলেছে। 2 এর নিয়মটা, এই কারণে আমরা বলতে পারি যে 2 এর নিয়ম অনুসারে এদের গঠন ব্যাখ্যা করা যায়। বুঝা কি গেছে? সাদিয়া বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যালো সাদিয়া, তুমি কি বুঝতে পারছো আমার কথা? নোভা বুঝতে পারছো 2 এর নিয়মটা? জি স্যার। তাহলে আবার আসো আমরা নতুন পরের টপিকে চলে যাই। নিষ্ক্রিয় গ্যাস সমূহের আচ্ছা, উপর থেকে কিন্তু অনেক ভাবে প্রশ্ন আসতে পারে কি যে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড অষ্টক নিয়ম এক্সাম্পল যদি আমরা দেখি, একটা প্রশ্নের এক্সাম্পল, অষ্টক নিয়ম নিয়ম না মানলেও 2 এর নিয়ম মেনে চলে, 2 এর নিয়ম মেনে চলে। বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও, বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। তাহলে কি করতে হবে বলো তো? তোমাকে অষ্টক নিয়ম কি সেটা বলতে হবে, 2 এর নিয়ম কি সেটা বলতে হবে, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দিতে হবে, ফসফরাস পেন্টাক্লোরাইডের ইলেকট্রন বিন্যাস দিতে হবে, এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠন দিতে হবে। দেওয়ার পরে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে এখানে 10টা ইলেকট্রন, তার মানে এরা জোড়া জোড়া আছে, 5 জোড়া ইলেকট্রন, তার মানে হচ্ছে এরা অষ্টক নিয়ম মেনে চলে। এখান থেকে কিন্তু অনেক ভাবে প্রশ্ন সম্ভব, এবং এটা প্রশ্ন হয়। তোমাকে কি করতে হবে, এরকম অষ্টক নিয়মের সংজ্ঞা দিতে হবে, 2 এর নিয়মের সংজ্ঞা দিতে হবে, ফসফরাস পেন্টাক্লোরাইডের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দিতে হবে, ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠন দিতে হবে, তারপরে তোমার মতামত দিতে হবে। বুঝতে পারছো পূর্ণতা? জি স্যার। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাস স্যার এগুলো হচ্ছে একদম অষ্টম নিয়ম পালন করে না কারা? স্যার? নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে আমরা যদি দেখি, পর্যায় সারণীর গ্রুপ 18 এর মৌলসমূহ সাধারণত অন্যান্য মৌলের সাথে যুক্ত হয় না, অন্য কোনো মৌল বা নিজেদের সাথে নিজেরা যুক্ত হয় না, যুক্ত এদের অণুতে একটি মাত্র পরমাণু থাকে, অর্থাৎ এরা এক পরমাণু, এ কারণে গ্রুপ 18 এর মৌলসমূহকে কি কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস সো এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18 এর মৌলসমূহ, এদেরকে বলা হয় হচ্ছে
নিষ্ক্রিয় গ্যাস। কেন বলা হয়? কারণ এরা কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে এখন প্রশ্ন আসে যে এরা কেন এদের এই নিষ্ক্রিয়তার কারণ কি? এরা কেন কারোর সাথে বিক্রিয়া করে না? তাই না? তাহলে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো। নিষ্ক্রিয় লেখা হয়েছে উপর একটা গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো। নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ। 1 নাম্বার, এদের অষ্টক পূর্ণ। 2 নাম্বার, এরা এরা 2 এর নিয়ম 2 এর নিয়ম অনুসারে স্থিতিশীল। 3 নাম্বার, শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন। আমরা যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস গুলো দেখি, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় কি দেখা যায়? আমাদের বইয়ে আছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। নিয়ন 1s2 2s2 2p6। তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো নিয়নের? দেখো তো, নিয়নের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো? 2 নাম্বার কক্ষপথ 2s2 2p6। তাহলে কয়টা ইলেকট্রন হলো স্যার দুইটা। নিয়নের শেষ কক্ষপথে? নিয়নের 8টা স্যার। 6টা স্যার, 8টা। নিয়নের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6। তাহলে শেষ কক্ষপথে 2s2 স্যার 2p6। 8টা। টোটাল ইলেকট্রন কয়টা? 8টা। এখানে 3s2 3p6। টোটাল ইলেকট্রন কয়টা? 8টা। এখানে 4s2 4p6। টোটাল ইলেকট্রন কয়টা? 8টা। বাকি দুইটা দেখো 5s2 5p6 6s2 6p6। তাদের ইলেকট্রন 4টা। তার মানে হিলিয়ামের হচ্ছে 2টা, কিন্তু বাকি সবার অষ্টক পূর্ণ। বাকি সবার কি? অষ্টক পূর্ণ। অষ্টক পূর্ণ মানে তাহলে মানে সবাই অষ্টক নিয়ম মানছে। তাহলে অষ্টক নিয়ম যার অলরেডি অষ্টক পূর্ণ, যেমন আমরা ফসফরাসকে দেখছি কি আরেকজনের সাথে যুক্ত হয়ে, আমরা ক্লোরিনকে দেখছি আরেকজনের সাথে যুক্ত হয়ে অষ্টক পূর্ণ হয়, অক্সিজেনকে দেখছি আরেকজনের সাথে যুক্ত হয়ে অষ্টক পূর্ণ হয়। কিন্তু এরা কারোর সাথে যুক্ত না হয়েই ইলেকট্রন বিন্যাস অলরেডি অষ্টক পূর্ণ। কথাটা বুঝা গেছে? অন্যান্য মৌলসমূহ অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হওয়ার পরে অষ্টক হয়, পূর্ণ হয়, কিন্তু এরা কারোর সাথে যুক্ত না হয়েই অষ্টক পূর্ণ। এবং এরা প্রত্যেকে এখানে দেখো জোড়া জোড়া, এখানে 4 জোড়া ইলেকট্রন আছে, এখানে 4 জোড়া ইলেকট্রন আছে, এখানে 4 জোড়া ইলেকট্রন, এখানেও 4 জোড়া ইলেকট্রন, এখানেও 4 জোড়া, আর এখানে 1 জোড়া ইলেকট্রন। তার মানে এরা 2 এর নিয়ম অনুসারে স্থিতিশীল। 2 এর নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল, স্টেবল, কারোর সাথে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। তাহলে অষ্টক নিয়মও মানতেছে সবগুলা, আর হিলিয়াম সহ বাকিগুলো 2 এর নিয়মও মানতেছে। এখানে আমরা যদি ওই যে অযুগ্ম ইলেকট্রন বের করছি না, অযুগ্ম ইলেকট্রন বের করার নিয়ম শিখছি না, যদি আমরা দেখি এখানে হ্যাঁ কারো স্যার। কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই, সব ইলেকট্রন জোড়া 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 থাকে, কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই কারো, সব ইলেকট্রন জোড়া জোড়া থাকে। তাহলে তার মানে আমার অযুগ্ম ইলেকট্রন নাই, অষ্টক নিয়ম মানছে, 2 এর নিয়ম মানছে, তার মানে নিষ্ক্রিয় গ্যাসের তো কারোর সাথে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, সে নিজেই স্থিতিশীল, নিজেই তার ইলেকট্রন বিন্যাসটা খুব সুন্দর গোছানো স্থিতিশীল। এই জন্য নিষ্ক্রিয় গ্যাস সমূহ কারোর সাথে যুক্ত হয় না, এটাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সমূহ নিষ্ক্রিয়তার কারণ। বুঝা গেছে নিষ্ক্রিয় গ্যাস সমূহের নিষ্ক্রিয়তার কারণ? হ্যাঁ স্যার। এবার আসো আমরা অষ্টক নিয়ম পড়লাম, 2 এর নিয়ম পড়লাম, নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ পড়লাম। সো গত ক্লাসে আমরা আয়নিক যৌগ পড়ছি, সমযোজী যৌগ পড়ছি। আয়নিক যৌগ কিভাবে তৈরি হয় দেখছি, সমযোজী যৌগ
কিভাবে তৈরি হয় দেখছি, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তারপর আমরা একক বন্ধন দেখছি, দ্বিবন্ধন কিভাবে তৈরি হয়, ত্রিবন্ধন কিভাবে তৈরি হয়, সেগুলোও কিন্তু আমরা দেখছি, তাই না? তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আমরা আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য বলব, ঠিক আছে? আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এখন এটা হচ্ছে আমাদের পড়াটা, আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তাহলে অনেক বৈশিষ্ট্য আছে। আমরা কি কি বৈশিষ্ট্য করব? আমরা পড়বো হচ্ছে গলনাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, একসাথে পড়বো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। 2 নাম্বার হচ্ছে দ্রবণীয়তা, দ্রবণীয়তা। 3 নাম্বার হচ্ছে তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা। তারপর হচ্ছে ক্যালাস বা স্ফটিক গঠন, মানে হচ্ছে দানা দানা। ক্যালাস মানে হচ্ছে দানা দানা। 5 নাম্বার হচ্ছে বৃহৎ অণু গঠন। এই জিনিসগুলো আমরা দেখব। আয়নিক যৌগ, একটা আয়নিক যৌগের গলনাঙ্ক কেন, একটা সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন, এই জিনিসগুলো আমরা এখন দেখব। তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে স্যার একটু দেখেন। কেউ না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা, বা কোনোটা লেখা বাকি থাকলে। স্যার শেষ। তাহলে প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের যে সাধারণত বেশি, এর কারণ বিশ্লেষণ করো। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের চেয়ে সাধারণত বেশি, এর কারণ বিশ্লেষণ করো। আয়নিক যৌগসমূহ যৌগ, আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গলে, একটা বস্তু কখন গলে বলতো? গলন কখন হয়, কখন একটা বরফ তরল হয়? আর তাপ দিলে। তাপ দিলে হয়, কিন্তু তাপ দিলে কেন হয়? তাপ দিলে বরফ তরল হয় কেন? আর ওই গলনাঙ্কের তাপমাত্রায় পৌঁছে যায়।
হ্যাঁ, কিন্তু মানে কি এমন ঘটে, কি এমন ঘটে যে বরফটা পানি হয়ে গেছে? তাপ দিলে কি স্যার ঘটে? অণুপরমাণুর ভিতরে গতিশক্তি বৃদ্ধি পায়। আর বন্ধন শিথিল হয়ে যায়, ওই গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পেলে কি হয়? গতিশক্তি কাঁপতে থাকে। আণবিক আকর্ষণ বল। স্যার অণুগুলো একে অপরের থেকে একটু দূরে চলে যায়। দূরে চলে যায়, রাইট। মানে গলনের সময়, গলনের সময় পদার্থের পদার্থের কণা সমূহ সমূহ সমূহের গতিশক্তি বৃদ্ধি পায়, শক্তি বৃদ্ধি পায় এবং এবং আন্তঃকণা দূরত্ব বৃদ্ধি পায়। যে পদার্থে কম শক্তি প্রয়োগে যে পদার্থে কম শক্তি প্রয়োগে আন্তঃকণা দূরত্ব বেশি বৃদ্ধি করা যায়, সে পদার্থের গলনাঙ্ক বা যদি স্ফুটনের সময় হয় স্ফুটনাঙ্ক, একই কথা। স্ফুটনের সময় হলে স্ফুটনাঙ্ক হবে, সে পদার্থে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বেশি হবে না কম হবে বলতো? কম হবে না বেশি হবে? স্যার কম হবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, অর্থাৎ কম শক্তি দিয়ে কম তাপ দিয়ে তুমি সহজে দূরত্ব বাড়াই দিতে পারতেছো, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে, সেই পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তাহলে এই লাইনটা বুঝতে পারছো নোভা? বুঝতে পারছো এই লাইনটা, এই পুরো প্যারাটা, যেটা এই কয়টা লাইন, 3-4 লাইন, নোভা বুঝতে পারছো? সুহা বুঝতে পারছো এই লাইনটা? জি স্যার, পেরেছি। অনামিকা বুঝতে পারছো কি বলছি? এখানে কি বলছি বলো তো, অনামিকা বলো। স্যার এখানে গলনের সময় পদার্থের গতিশক্তি তাপ প্রয়োগের কারণে আত্মকণা আকর্ষণ দূরত্ব বৃদ্ধি পায়, আর শক্তি প্রয়োগ করে আত্মকণা আকর্ষণ কম হয়, ফলে দূরত্ব বেশি বৃদ্ধি পায়। গলনাঙ্ক কখন কখন কম হবে? গলনাঙ্ক কখন কম হবে? যদি কম শক্তি দিয়ে দূরত্ব বাড়াইতে পারে। দুইটা কণার মধ্যে দূরত্ব যদি কম শক্তি দিয়ে বাড়াইতে পারি তাহলে গলনাঙ্ক কম হবে। গলনাঙ্ক কখন কম হবে অনামিকা? গলনাঙ্ক কখন কম হবে? স্যার আত্মকণা আকর্ষণ বল যদি কম হলে যদি কম শক্তি দিয়ে কম শক্তি প্রয়োগে যদি দূরত্ব বাড়াইতে পারি, দূরত্ব জি স্যার আন্তঃকণা দূরত্ব বাড়ানো যায়, তাহলে গলনাঙ্ক কম কখন হবে? গলনাঙ্ক কম শক্তি প্রয়োগে যদি আন্তঃকণা দূরত্ব বাড়ানো যায়, আন্তঃকণা দূরত্ব দুইটা কণার মধ্যে দূরত্ব বাড়ানো যায়। তাহলে পূর্ণতা বলো তো, গলনাঙ্ক কখন বেশি হবে? পূর্ণতা বলো, গলনাঙ্ক কখন বেশি হবে? জি স্যার। গলনাঙ্ক কখন বেশি হবে? গলনাঙ্ক স্যার যখন আন্তঃকণার দূরত্ব কম হবে। আন্তঃকণা দূরত্ব বাড়াইতে বেশি শক্তি লাগবে। গলনাঙ্ক কখন বেশি হবে? যখন একটা কণা থেকে আরেকটা কণাকে দূরে সরাইতে বেশি শক্তি লাগে। দেখো তোমরা জিনিসটা দেখো, এরকম একটা জিনিস কখন গলবে, যখন পানি কখন গলবে, বরফ কখন গলবে, যখন বরফের একটা কণা থেকে বরফের আরেকটা কণার দূরত্বটা তুমি
সহজে তুমি বাড়াই দিতে পারতেছো, তাহলে হচ্ছে বরফ হচ্ছে গলে যাবে। এখন ধরো লোহার কণা একটা কণা থেকে আরেকটা কণা দূরত্ব বাড়াইতে অনেক শক্তি দেওয়া লাগে। সো লোহা কি সহজে গলবে? গলবে না। বরফ সহজে গলবে। কেন বরফ সহজে গলবে? কারণ বরফের একটা কণা থেকে আরেকটা কণা কম বল প্রয়োগ করলে, কম তাপ দিলে দূরে সরে যায় বরফ। কিন্তু লোহাতে একটা কণা আরেকটা কণার দূরত্ব কম তাপ প্রয়োগে সরানো যায় না। তাহলে লোহার গলনাঙ্ক স্থলনাঙ্ক বেশি হবে আর বরফের গলনাঙ্ক স্থলনাঙ্ক কম হবে। এই লাইনটা কি বুঝতে পারছো না বুঝো নাই? এইখানে এই যে 4টা লাইন আছে, এই 4টা লাইন বুঝো নাই এমন কি আছে বলো? না বুঝলে বলো, আমি আবার বুঝাবো। পারহা বুঝতে পারছো? মুজাহাদ জি স্যার। মুজাহাদ বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। এখন আসো আয়নিক যৌগে একটি ধনাত্মক চার্জের চারিদিকে অনেকগুলো ঋণাত্মক চার্জ অনুরূপভাবে আবার একটি ঋণাত্মক চার্জের চারদিকে অনেকগুলো ধনাত্মক চার্জ অবস্থান করে। অনেকগুলো ধনাত্মক চার্জ অবস্থান করে। একটা উদাহরণ যদি দেখো, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম একটা ধনাত্মক চার্জ, এর পাশে কে থাকে? একটা ক্লোরিন ঋণাত্মক চার্জ থাকে। আবার এই পাশে আবার একটা সোডিয়াম প্লাস থাকে, তার পাশে আবার একটা ক্লোরিন মাইনাস থাকে, আবার একটা সোডিয়াম প্লাস থাকে, তার পাশে একটা ক্লোরিন মাইনাস থাকে। একইভাবে নিচে সোডিয়ামের নিচে থাকে ক্লোরাইড আয়ন, আর ক্লোরাইডের নিচে থাকে সোডিয়াম আয়ন। এইভাবে স্যার এটা কি ওই যে প্লাসে মাইনাসে আকর্ষণ হয় এই জন্য? রাইট। তাহলে আবার এই ক্লোরাইডের নিচে থাকে সোডিয়াম আয়ন, আবার এই সোডিয়ামের নিচে থাকে ক্লোরাইড আয়ন। এভাবে সোডিয়াম ক্লোরাইড তাহলে দেখো, আচ্ছা এটা আবার স্ক্রিনের উপরে কিন্তু আবার এরকম একটা লেয়ার থাকে। এই সোডিয়ামের উপরে থাকে হচ্ছে ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইডের উপরে থাকে সোডিয়াম আয়ন। আবার স্ক্রিনের নিচেও কিন্তু আবার একটা লেয়ার থাকে। মোবাইলের স্ক্রিনে বা খাতার নিচে একটা এরকম একটা লেয়ার থাকে, খাতার উপরে একটা লেয়ার থাকে। তাহলে দেখো, একটা পজিটিভ চার্জ আমরা যদি দেখি, সোডিয়ামের চারপাশে কয়টা ইলেকট্রন আছে, কয়টা ক্লোরাইড আছে এই সোডিয়ামের চারপাশে? সোডিয়ামের চারপাশে কি এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, উপরে একটা থাকে, ওই পাশে একটা থাকে, বুঝছো? এরকম করে 8টা ইলেকট্রন চারপাশে থাকে। কর্নারে মিলিয়ে দিলে একটা সোডিয়ামের চারপাশে কয়টা ইলেকট্রন থাকে? এরকম 8টা, মানে অনেকগুলা নেগেটিভ চার্জ থাকতেছে। তার মানে সবগুলোর সাথে কিন্তু আর বন্ধন আছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। আবার একটা ক্লোরিনের পাশে দেখো, এখানে 4টা আমাদের সোডিয়াম দেখা যাচ্ছে, কিন্তু আরো কিন্তু সোডিয়াম উপরে নিচে সাইডে মিলায় আরো কিন্তু সোডিয়াম থাকে। তো তার মানে একটা আয়নিক যৌগে একটা কণা, মানে একটা আয়ন হচ্ছে একটা কণা। তাহলে একটা কণা তার চারপাশে অনেকগুলা বিপরীতধর্মী কণার আকর্ষণে আবদ্ধ।
তার মানে তোমাকে যখন একটা কণাকে তুমি দূরে সরাবা, এই সোডিয়ামকে যখন তার জায়গা থেকে তুমি সরাবা, তুমি কিন্তু এই সোডিয়ামের সাথে এই পাশের ক্লোরিন, এই পাশের ক্লোরিন, এই পাশের ক্লোরিন, এই পাশের ক্লোরিন, সব ক্লোরিনের বন্ধনটাকে তোমার ভাঙতে হবে। তার মানে তোমার কিন্তু এখানে অনেক শক্তি দিতে হবে। আয়নিক যৌগে একটি ধনাত্মক চার্জের চারদিকে অনেকগুলো ঋণাত্মক চার্জ থাকে, আবার একটি ঋণাত্মক চার্জের চারদিকে অনেকগুলো ধনাত্মক চার্জ অবস্থান করে। ফলে ফলে একটি কণা চারপাশে অনেকগুলো কণা দ্বারা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে আকৃষ্ট থাকে।